আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। ভাইয়াও ভালো আছি। আজকে ভাইয়া তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 8 বুঝছো, আলোর প্রতিফলন, এটা জাস্ট 1 ঘন্টার ভিতরে ভাইয়া ফুল কভার দিব। ওপেন চ্যালেঞ্জ ভাইয়া, বলছি 1 ঘন্টার ভিতরে ভাইয়া ফুল বেসিক পড়াইবো। তারপরে তোমরা এনএসি কিউ এনএমসিকিউ ভাইয়ার সাথে জাস্ট 1 ঘন্টা ক্লাসটা করো। এখানে যা আছে ভাইয়া এই অধ্যায় পুরো তামা খুলে দিব 1 ঘন্টার ভিতরে। ভাইয়ার সাথে 1 ঘন্টা ক্লাসটা করো, ভাইয়া আলোর প্রতিফলন ফুল কভার দিয়ে দিব, ঠিক আছে? তারপরে তোমরা গাইড বার করে এনএসি কিউ এনএমসিকিউ ওপেন চ্যালেঞ্জ ভাইয়া বলছি আজকে। ভাইয়া অধ্যায় তো তোমরা সবাই জানো, আলোর প্রতিফলন সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখবা ম্যাথমেটিক্সও যার কোনো কিছু নাই তার আছে কিতা পরিসংখ্যান, ফিজিক্সে যার কোনো কিছু নাই তার আছে আলোর প্রতিফলন, বুঝছো? প্রত্যেকটা জায়গায় হায়ার মতো যার কোনো কিছু নাই তার আছে সম্ভাবনা, সেম আলোর প্রতিফলন। তাই আজকে ভাইয়ের সাথে মনোযোগ দিয়ে 1 ঘন্টা ক্লাস করো, তারপরে দেখবা ফুল একটা শিখো, তোমরা আনসার করতে পারো। জাস্ট 1 ঘন্টা ক্লাস করো। ভাইয়া যেগুলো টপিক করবে এই 10টা টপিকের বাইরে কোনো কিছু নাই। আলো, আলোর বৈশিষ্ট্য, আলোর প্রতিফলন, প্রতিফলনের সূত্র, দর্পণ, দর্পণের প্রকার, প্রতিবিম্ব, রুল অফ সিক্স, বিবর্তন সূত্র, দর্পণের ব্যবহার, বুঝছো? ভাইয়ের সাথে জাস্ট 1 ঘন্টা করো। এখন আসো আলো। আলো তো আমরা প্রায় শুনি, ঠিক আছে না? আলো দেখি আমরা, ঠিক আছে না? আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জায়গায়, তাই না? আলো এক প্রকার কি শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জায়গায়। এখন আসো, আলো শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে তোমরা কি জানো? মানে কিভাবে আলো আসছে? অনেক পরিশ্রম, অনেক বিজ্ঞানী, অনেক সাধনা, বুঝছো? এমনি তো ঠিক আছে, আলো আমরা বুঝি, আলো স্যার আমরা দেখতে পারি না, বাট এই আলো নিয়ে যে পদার্থ বিজ্ঞানে যে আসছে, এটা অনেক সাধনা, অনেক বিজ্ঞানী, অনেক কষ্ট। তাও ভাইয়া তোমাদের জাস্ট একটু বলি, একটু থিওরি বলি, ঠিক আছে? একটু দেখো। আলো তোমার খ্রিস্টপূর্ব, বুঝছো? খ্রিস্টপূর্ব, আচ্ছা খ্রিস্টপূর্ব দাঁড়াও, 300 কত, 300 সালে, খ্রিস্টপূর্ব 300 সালে কে? ইউক্লিড বিজ্ঞানী, ইউক্লিড, ইউকিতা বিজ্ঞানী ইউক্লিড, বিজ্ঞানী ইউক্লিড বলছে কিতা আলুর ধারণা দিছে সর্বোত্তম, বুঝছো? আলুর ধারণা দিছে, মানে টাইম সর্বোত্তম বুঝছে যে আলুর যে আছে, বুঝছো? আলুর ধারণা দিছে, তার বাইরে কোনো কিছু না। আলুর কি দিছে? ধারণা দিছে, বুঝছো? তারপরে দেখো, তারপরে খ্রিস্টপূর্ব, ঠিক আছে? তারপরে তোমার 1600 কত, 1666 সালে, 1666 সালে বিজ্ঞানী নিউটন, কে? নিউটন স্যার, নিউটন স্যার, নিউটন স্যার কিতা এই যে আলুর যে রং, আলুর যে 7টা রং, বেনি, আশোকলা, বেগুনি রং, এগুলো কিতা প্রিজমের মধ্যে সর্বোত্তম সাদা রং দিয়া, মানে সবগুলা রং দেখতে পাইছে, মানে বেগুনি, বেনি, আশোকলা, বুঝছো? সবগুলা রং, 7টা রং। তারপরে কিতা আলুর রং আবিষ্কার করছে, কি? আলোর রং আবিষ্কার করছে, তাই না? রং আবিষ্কার করেছে, বুঝছো? কে? বিজ্ঞানী নিউটন স্যার, বুঝছো? কে? বিজ্ঞানী নিউটন স্যার। বিজ্ঞানী স্যার 1666 সালে নিউটন স্যার কি করছে? আলোর রং আবিষ্কার করছে, তাই না? 1678 সালে, তারপরে, তার অনেক পরে দেখো, 1678 সালে, 1678 সালে বিজ্ঞানী হাইগেন্স, কে? হাইগেন্স, দেখো, হাইগেন্স, বিজ্ঞানী হাইগেন্স কি করছে জানো? বিজ্ঞানী হাইগেন্স তোমার যে তরঙ্গের, এই যে আলো, যে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, মানে তরঙ্গ যে তত্ত্বটা, এটা কে দিছে? বিজ্ঞানী হাইগেন্স। বিজ্ঞানী হাইগেন্স কি করছে? বিজ্ঞানী হাইগেন্স কি করছে? আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি তার, তার কি করছে? আলোর তরঙ্গ তত্ত্ব দিছে। আলোর তরঙ্গ তত্ত্ব দিছে, কি? মানে তরঙ্গ ধর্ম এটা কিন্তু প্রমাণ করতে পারে না, তরঙ্গ তত্ত্ব দিছে, বুঝছো? তরঙ্গ তত্ত্ব দিছে, তথ্য দিছে, ঠিক আছে? ভাইয়ের সাথে দেখো, খালি জাস্ট দেখো। তারপর 1678 সালে, বুঝছো? 1678 পরে ধরো 1801 সালে, কত? 1801 সালে বিজ্ঞানী কি? বিজ্ঞানী থমাস ইয়ং, কি? বিজ্ঞানী থমাস, থমাস ইয়ং, থমাস ইয়ং কি করছে? যে আলো এক ধরনের তরঙ্গ, তাই প্রমাণ করছে, কি? আলো এক ধরনের তরঙ্গ, আলো কি? এক ধরনের তরঙ্গ, এক ধরনের কি? তরঙ্গ, বুঝছো? তার দেখো 1600, 1800, তারপরে 1865 সালে, কি? 1865 সালে ভাইয়া কি বলছে? প্রত্যেকটা ধারাবাহিক অনেক বিজ্ঞানী অনেক সাধনা করে আইছে। 1865 সালে ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল কি বলছে? যে আলু এক আলু তারিক চুম্বক তরঙ্গ। 1865 সালে ম্যাক্সওয়েল, বুঝছো? ম্যাক্সওয়েল কি? ম্যাক্সওয়েল বলছে এটা আলু তারিক চুম্বক তরঙ্গ। আলু কি? এক ধরনের তারিক চুম্বক তরঙ্গ, তাই আমি বাইরে শর্টকাট লিখে আলু তারিক চুম্বক তরঙ্গ, তারিক চুম্বক তরঙ্গ, বুঝছো? তারিক চুম্বক তরঙ্গ কি তোমরা জানো? যেই তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যম লাগে না তাকে কি বলে? আলু তারিক চুম্বক তরঙ্গ, বুঝছো? তারপরে দেখো, এরপরে 1905 সালে, কি? 1905 সালে আইনস্টাইন, কে? বিজ্ঞানী আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন, আচ্ছা ভাইয়া সুন্দর করে বানানটা, বিজ্ঞানী আইনস্টাইন, আইনস্টাইন, আইনস্টাইন কি বলছে? যে আলোকিতা ফোটন কণার সমষ্টি, আলোকিতা ফোটন কণার সমষ্টি, আলো ফোটন কণার, ফোটন কণার সমষ্টি, কণার সমষ্টি, বুঝছো? আলো ফোটন কণা কি? সমষ্টি। এর থেকে সর্ব, এর থেকে বিদা
এই সবগুলা থিওরি থেকে প্রমাণিত কিন্তু আলু এক ধরনের তারিখ চুম্বক তরঙ্গ। আলু তরঙ্গ এবং কণা নিয়ে আচরণ করে। আলু কি? আলু তরঙ্গ এবং কণা নিয়ে আচরণ করে। আলু তরঙ্গ এবং কণার নিয়ে আচরণ করে। কণার ন্যায় আচরণ করে। আচরণ করে। বুঝছো? দেখো অনেক বিজ্ঞানী অনেক সাধনা। প্রথম খ্রিস্টপূর্ব প্রাচীনকালে ৩০০ সালে বিজ্ঞানী ইউক্লিড কি করছে? সর্বপ্রথম আলোর ধারণা দিছে। তারপরে আরো অনেক পরে ১৬৬৬ সালে নিউটন বলছে কি তা আলুর রং কিতা হচ্ছে আবিষ্কার করছে। বুঝছো? মানে আলু এক ধরনের কণা, ঠিক আছে? বাট এটা কিন্তু প্রপারলি কোনো সে আনসার দিতে পারে নাই। বুঝছো? সে একটা প্রিজমের মাধ্যমে আলুর বিচ্ছুরণ করার মাধ্যমে আলুর ৭টা রং দেখছে। এই কারণে আলুর রং আবিষ্কার করেছে। ১৬৭৮ সালে বিজ্ঞানী হাইগেন্স আলুর কিতা তরঙ্গ তত্ত্ব দিছে, বাট তরঙ্গ ধর্ম প্রমাণ করে নাই। ১৮০১ সালে বিজ্ঞানী থমাস ইয়ং কি করছে? আলু এক ধরনের তরঙ্গ। পরে ১৮৬৫ সালে ম্যাক্সওয়েল বলছে কিতা আলু তারিখ চুম্বক তরঙ্গ। পরে ১৯০৫ সালে বিজ্ঞানী আইনস্টাইন কি বলছে? আলু ফুটন করা সমষ্টি। বুঝছো? এই এ থেকে সবকিছু থেকে প্রমাণিত হয়েছে যে আলু এক ধরনের তরঙ্গ এবং কণার ন্যায় আচরণ করে। আলু তরঙ্গ এবং কি কণার ন্যায় আচরণ করে। বুঝতে পারছো? এ থেকে এসে আলু ভাইয়া জাস্ট একটা ১ মিনিট জাস্ট ২ মিনিট নিলাম। এটা তোমরা জানিয়ে রাখো, অনেক জানলে তো দোষ নাই। বুঝছো? এটাই। এখন আসো ভাইয়া যেগুলো আমার টপিকে যাই আমরা। এখন যেটা ভাইয়া বলছি এটা হলো আলু। ঠিক আছে? আলু। আলু কাকে বলে? বলো ভাইয়ের সাথে আলু কাকে বলে? আলো এক প্রকার শক্তি। আলো ডেফিনিশন লেখো ভাইয়ের সাথে। আলো এক প্রকার শক্তি। আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শন অনুভূতি জায়গায়। আমাদের যা আমাদের চোখে প্রবেশ করে। যা আমাদের কি? চোখে প্রবেশ করে। চোখে কি? প্রবেশ করে দর্শনের অনুভূতি জায়গায়। দর্শনের অনুভূতি জায়গায়। অনুভূতি জায়গায়। বুঝছো? এটাই। আলোকিতা আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে কি দর্শনে অনুভূতি জায়গায়। আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনে অনুভূতি জায়গায়। বুঝতে পারছো? আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনে অনুভূতি। ঠিক আছে? এখন আসো আলোর বৈশিষ্ট্য। আলোর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তাই লিখি কি আলোর বৈশিষ্ট্য? বাইশ সাথে লেখো আলোর বৈশিষ্ট্য। যে আলোর বৈশিষ্ট্যগুলো বাইরের সাথে লেখো। ঠিক আছে? সবগুলো বৈশিষ্ট্য লাগবা। ১ নম্বর দেখো ভাইয়ের সাথে সবগুলো লিখবা। বুঝছো? ভাইয়ের যেভাবে লেখি সেম টু সেম আমার লেখা অনুযায়ী তোমরা নোট করবা। তাইলে তোমার কোনো মেইন বই কোনো গাইড কোনো কিছু করা লাগবে না। তারপর যে কোনো সিকিউ দিয়ে তোমরা সলভ করতে পারবা। বুঝছো? ভাইয়া হাতে দইরা ফুল বেসিক পড়াইবো এই অধ্যায় যাবতীয় কোনো কিছু স্কিপ করবো না। এসএসসি ২৬ ২৭ সাড়ে সবার জন্য এটা উন্মুক্ত। ঠিক আছে? এখন আসো ভাইয়া কিতা আলুর যে বৈশিষ্ট্যগুলো এগুলো লেখো তোমরা। আলু সত্য সময় সত্য মাধ্যমে চলাচল করে। আলু সত্য সময় সত্য মাধ্যমে চলাচল করে লেখো তোমরা। আলু স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সমসত্ব মাধ্যমে চলাচল করে। সমসত্ব মাধ্যমে কি চলাচল করে। চলাচল করে। বুঝছো? আলু সত্য সমাধান। ২ নম্বর লেখো আলু এক প্রকার শক্তি। আলো এক প্রকার শক্তি। আলো এক প্রকার শক্তি। আলো এক প্রকার কি শক্তি। ৩ নম্বর লেখো আলো এক ধরনের তাড়িৎ চুম্বক তরঙ্গ। আলো এক ধরনের তাড়িৎ চুম্বক তরঙ্গ। আলো এক ধরনের তাড়িৎ চুম্বক তরঙ্গ। ঠিক আছে? নিচে জায়গা নাই ভাই, উপরে লেখা লাগবে। তারপরে লেখো কয়টা হয়েছে? ৩টা হয়েছে। তারপরে ৪ নম্বরটা লেখো আলো এক প্রকার শক্তি। আলোর প্রতিফলন প্রতিসরণ ঘটে। আলোর প্রতিফলন। আলোর কি? প্রতিফলন। আলোর প্রতিফলন প্রতিসরণ ঘটে। প্রতিসরণ। আলোর প্রতিসরণ হয়। বুঝছো? তার এটা হলো ৫ নম্বর লেখো আর অনেক কিছু। আলো তরঙ্গ এবং কণা নিয়ে আচরণ করে। এটা একটু আগে ভাইয়া প্রমাণ করে দেখালাম। আলো তরঙ্গ এবং কণা নিয়ে আচরণ করে। তরঙ্গ এবং কণার ন্যায় আচরণ করে। কণার ন্যায় আচরণ করে। আচরণ করে। বুঝছো? তারপরে ৬ নম্বর লেখো। ৬ নম্বরে আর কি দিতে পারে? আর কি দিতে পারি দেখো ভাই মনে করি। নির্দিষ্ট আলোর বেগ না
নির্দিষ্ট আলোর বেগ মাধ্যম মানে নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট, নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ কি নির্দিষ্ট, এটা দিতে পারো, দেখো ভাইয়ের সাথে। নির্দিষ্ট মাধ্যমে, নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট, আলোর বেগ কারণ পানিতে একরকম, বুঝছো? তারপরে নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট, আলোর বেগ কি নির্দিষ্ট, ঠিক আছে? যেমন শূন্য মাধ্যমে কত, শূন্য মাধ্যমে আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার ইনভার্স সেকেন্ড, ঠিক আছে? এটা হলো আলোর বেগ শূন্য মাধ্যমে। এটাই আলোর বৈশিষ্ট্য ভাই, সবগুলো লিখে দিছি। আলো স্বচ্ছ সমানত মাধ্যমে চলাচল করে, দেখছো পরিষ্কার ক্লিয়ার স্বচ্ছ উচ্চ চলাচল করে না? না আলো তোমার ইয়া দিয়া চলতে পারে, কুয়াশা এগুলোতে চলতে পারে? জীবনও না, কারণ এগুলো আলো কিছু দূর যাওয়ার পরে আর যাইতে পারবে না, কারণ অন্ধকারের মানে বিভিন্ন ধরনের কি বাধা সৃষ্টি হয়। তারপরে আলো এক প্রকার শক্তি, আলো এক প্রকার শক্তি ভাই বলছি, যা চোখে প্রবেশ করে আমাদের কি দর্শন অনুভূতি জায়গায়। পরে আলো এক ধরনের তারিক চুম্বক তরঙ্গ, আলো এক ধরনের কি তারিক চুম্বক তরঙ্গ, আলো এক ধরনের তারিক চুম্বক তরঙ্গ, বুঝছো? আলো এক ধরনের কি তারিক চুম্বক তরঙ্গ। তারপরে কিতা এখন আসো, আলো এক ধরনের তারিক চুম্বক তরঙ্গ। এরপরে আলোর প্রতিফলন প্রতিসরণ হয়, আলোর প্রতিফলন প্রতিসরণ হয়, বুঝছো? এরপরে আলোর তরঙ্গ এবং কণার ন্যায় আচরণ করে, আলো কি তরঙ্গ এবং কণার ন্যায় আচরণ করে। তারপরে নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট, নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ কি নির্দিষ্ট। এই ছয়টা যদি মুখস্থ করো তাহলে আর আলোর বস্তু তোমরা লাগবে না, বুঝছো? এখন আসো, এখন যেটা দরকার এখন হলো প্রতিফলন, আলোর প্রতিফলন। তো প্রচুর গরম লাগে, তো সারাদিন রোজা রাখিয়া তোমাদের জন্য ক্লাস নিতেছি, বুঝছো? তোমরা এই ক্লাসটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বুঝছো? এটাই তো তোমাদের কাছে আমার একটাই যাওয়া। এখন আসো, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কাকে বলে দেখো ভাইয়া, লেখো তোমরা আমাদের সাথে, আমার সাথে লেখো, ভাইয়ের সাথে লেখো। আলোর প্রতিফলন, কোনো মাধ্যম হতে মানে এক কথা, কোনো মাধ্যম হতে আলো ধরো, কোনো মাধ্যম হতে আলো চলতে চলতে অন্য একটা মাধ্যমে বাধা পেয়ে পূর্ব অবস্থায় ফিরে আসে তাকে আলোর প্রতিফলন বলে। কোনো মাধ্যম থেকে আলো চলতে চলতে অন্য এক মাধ্যমে ফিরে এসে তাকে কি বলে আলোর প্রতিফলন। অথবা এক মানে আলোক রশ্মি, কোনো এক মাধ্যম থেকে আলোক রশ্মি চলতে চলতে অন্য এক মাধ্যমে বাধা পেয়ে পূর্ব অবস্থায় ফিরে আসে তাকে আলোর প্রতিফলন বলে, তাকে কি বলে আলোর প্রতিফলন বলে। পারবে না তোমরা? কোনো এক মাধ্যম থেকে অথবা কোনো এক আলোক রশ্মি কোনো এক মাধ্যম থেকে চলতে চলতে অন্য মাধ্যমে বাধা পেয়ে পূর্ব অবস্থায় ফিরে এসে তাকে কি বলে আলোর প্রতিফলন বলে, ঠিক আছে? কোন এক মাধ্যম থেকে আলো চলতে চলতে অন্য মাধ্যমে বাধা পেয়ে পূর্ব অবস্থায় ফিরে এসে তাকে কি বলে আলোর প্রতিফলন বলে, আলোর প্রতিফলন কি বলে, ঠিক আছে? এটা বাইরে লেখা দরকার নেই। এখন আসো, আলোর প্রতিফলন কয় ধরনের? দুই ধরনের। আলোর প্রতিফলন কয় ধরনের? দুই ধরনের, বুঝছো? ভাইয়ের সাথে লেখো। একটা হলো নিয়মিত প্রতিফলন, একটা হলো নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, আচ্ছা একটা হলো নিয়মিত আর একটা হলো অনিয়মিত। আর এটা কি তা অনিয়মিত, অনিয়মিত, অনিয়মিত অথবা কি ব্যপ্ত প্রতিফলন, অথবা কি ব্যপ্ত প্রতিফলন, ঠিক আছে? এখন আসো, নিয়মিত প্রতিফলন কাকে বলে? তোমরা সুন্দর করে ভাইয়ের সাথে লেখো। নিয়মিত প্রতিফলন কাকে বলে? ভাইয়ের সাথে লেখো তোমরা। যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয় তাকে আলোর নিয়মিত প্রতিফলন বলে, ঠিক আছে? যদি একগুচ্ছ সমান্তরাল, ভাইয়ের সাথে লেখো। যদি একগুচ্ছ, যদি একগুচ্ছ, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, সমান্তরাল, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, ঠিক আছে? যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপাতিত হয়ে, কোনো মসৃণ তলে আপাতিত হয়ে, দাঁড়াও, কোনো কোনো মসৃণ তলে, কোনো কোনো মসৃণ তলে, কোনো মসৃণ তলে আপাতিত হয়ে, আপাতিত, আপতিত, ধরো অপতিত লিখে লিখে এটা দেখ। কোনো মসৃণ তলে আপাতিত, আপাতিত হয়ে, ঠিক আছে? দেখো, যদি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপাতিত হয়ে প্রতিফলনের পর, প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, প্রতিফলনের পর লেখো ভাইয়ের সাথে, সুন্দর করে লেখো। প্রতিফলনের পর, প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে, সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, সমান্তরাল রশ্মি গুচ্ছে, সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয় তাকে আলোর নিয়মিত প্রতিফলন বলে, তাকে আলোর, তাকে আলোর নিয়মিত প্রতিফলন বলে, নিয়মিত প্রতিফলন বলে। দেখতে অনেক বড় লাগতেছে তাই না? বাট এটা শর্টকাট, ছোটই। আলো নিয়মিত প্রতিফলন বলে। যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয় তাকে আলোর নিয়মিত প্রতিফলন বলে। দেখো, এটা হলো একটা সমান্তরাল পৃষ্ঠ, বুঝছো? পারা লাগাই নিস্তা, ঠিক আছে? এটা হলো পারা লাগাই।
লাগানোর পরে যদি এক গুচ্ছ দেখো সবগুলা ফোর্স একদিক দিয়ে গেছে আরেক দিক দিয়ে, এই দিক দিয়ে দেখো সবগুলা ফোর্সই কিতা এদিক দিয়ে, তাহলে এক গুচ্ছ দেখো যদি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে, এটা কিন্তু মসৃণ দেখো কোনো মসৃণ তলে আপাতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত, দেখো সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয় তাকে কিতা আলোর নিয়মিত প্রতিফলন বলে, বুঝছো? যেটা একবারে সমান হয় না। এরপরে অনিয়মিত প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলন তো তোমরা বুঝছো, আলোর প্রতিফলন বুঝছো না? দেখো এটা ধরো একটা লাইট, ধরো ভাইয়া দেখা এটা হলো একটা লাইট, ধরো একটা লাইট, এখানে ধরো সুইচ, লাইট দেওয়ার পরে লাইটটা এদিক দিয়ে যায় না, এদিক দিয়ে তো যায়, এদিক দিয়ে যাওয়ার পরে দেখো এদিক দিয়ে যাওয়ার পরে লাইটটা যদি পূর্ব অবস্থায় ফিরে আসে তখন এখানে বাধা পায়, পূর্ব অবস্থায় যদি ফিরে আসে তাকে আলোর প্রতিফলন বলে, এটা কিন্তু আলোর প্রতিফলন বলে। এখন আসো, আলোর প্রতিফলন হয় বলে তো আমরা সবকিছু দেখতে পারি, আমাদের চোখে কি কোনো আলো আছে না? যে কোনো বস্তুর উপর আলোটা পড়ে যার কারণে কিন্তু আমরা দেখতে পারি। বাট আলোর যদি প্রতিফলন না হইতো তাহলে জীবনে দেখতে পারবো না তোমরা। বাট এটা বলতে পারো যে ভাইয়া যেটা আলোর প্রতিফলন তাহলে আমাদের চেহারা দেখতে পারি না। দেখো তোমরা যে আয়না দেখো এই আয়নাটা খুবই মসৃণ, বুঝছো, যার কারণে আয়না দেখতে পারি। তোমরা সিম্পল আলোর প্রতিফলন অনেক জায়গায় ইউজ করে, তোমরা দেখো আলোর প্রতিফলন যদি হয় তাহলে এই জিনিসটা উজ্জ্বল দেখায়। পরীক্ষার মধ্যে আসতে পারে যে গোলাপ ফুল এবং গোলাপের পাপড়ি আলোর প্রতিফলন, যে গোলাপ ফুল লাল আলোর মধ্যে প্রতিফলিত হয় বাট গোলাপের পাতা কালো দেখায় কেন? পরীক্ষা ভালো করে দেখো, তোমরা এক্সপিরিয়েন্স ঘরের মধ্যে করতে পারো। একটা গোলাপ ফুল আর একটা সবুজ ফুল ঘরের মধ্যে নিয়ে ধরবা, বুঝছো? ঘরের মধ্যে দুইটা বাতি লাগাইবা, একটা লাল বাতি আর একটা হলো সবুজ বাতি, বুঝছো? যখন গোলাপ ফুলটা তুমি যখন ঘরের মধ্যে নিয়ে লাল বাতিটা ওপেন করবা, সুইচ কি করবা, অন করবা, দেখবা গোলাপ ফুলের উপর কিটা লাল বাতিটা পড়ার পরে গোলাপ ফুলের কিটা প্রতিফলন দেখা যায়, তার মানে গোলাপ ফুলটা তুমি লাল দেখতে পারবা। বাট গোলাপের যে ইয়াটা পাপড়িটা অথবা গোলাপের যে পাতাটা এটা থাকে সবুজ, তার কারণে এই সবুজ পাতাটা দেখা যায় কালো, কারণ লাল আলো শুধু লাল আলোরে প্রতিফলন করতে পারে, বাকি গুলারে শোষণ করে। যার কারণে সবুজ আলো কিটা যার কারণে শোষণ করতে পারে, সব আলো কিটা শোষণ করার কারণে কিটা কালো দেখায়, কি দেখায়? কালো দেখায়। ভালো করে বুঝো, যদি লাল আলু তুমি গোলাপ ফুলের মধ্যে ধরো, লাল আলুর প্রতিফলন করতে পারে, বুঝছো? আর বাদ বাকি যা আছে সবগুলো কি করে শোষণ করে ফেলে। সেম ভাবে এখন যদি ঘরের মধ্যে তুমি সবুজ বাতি ওপেন করো, সবুজ বাতি ওপেন করার পরে শুধু সবুজ আলো রেখে পারে প্রতিফলন করতে পারে, দেখবা সেটা পাতার উপর পড়ার পরে পাতা সবুজ দেখা যাচ্ছে আর বাদ বাকি ফুল সহ সবগুলো কি কালো দেখাচ্ছে। এটাই আলোর এক প্রতিফলনের সূত্র বা ব্যাখ্যা দিতে পারবো, পরীক্ষা আসতে পারে। তারপর অনেক সময় দেখবা তোমরা দেখছো না বিভিন্ন আর্টিস্ট বা মেকার, বিভিন্ন নায়ক নায়িকার কি করে মেকআপ লাগায়, কারণ মেকআপ লাগানোর পরে কি করে এই মুখের যে চামড়া এটার উপর কি একটা প্রলেপ লাগায়, দেখো মেকআপ মানে কি প্রলেপ লাগার পরে এটা হয় মসৃণ, যার কারণে আলু পড়ার পরে ওই মুখটা কি উজ্জ্বল দেখায়, মেয়েটারে অনেক সুন্দর দেখায়, ছেলেটারে, বুঝছো? এই কারণে মেকআপ আর্টিস্ট মেকআপ করে, যে জায়গায় আলুর প্রতিফলন বেশি হবে তার চেহারা তত উজ্জ্বল দেখাবে, বুঝছো? এটা মনে রাখবা। আর আলু কি সাদা আলু কি সবগুলা শোষণ করে, এটা মনে রাখবা যে লাল আলু শুধু লাল আলুর প্রতিফলন করতে পারে, বাদ বাকি সবগুলো শোষণ করে ফেলে। সবুজ আলু শোষণ প্রতিফলন করতে পারে, বাদ বাকি শোষণ করতে পারে। তাই আমরা বলতে পারি যে লাল আলুর মধ্যে শুধু লাল ফুল দেখা যায় এবং কি সবুজ পাতা কালো দেখায়, এবং সবুজ বাতির মধ্যে শুধু পাতা সবুজ দেখায় এবং ফুল কি কালো দেখায়, কারণ লাল আলো কিতা প্রতিফলন করতে পারে না সবুজ আলো। এইটা দিয়া পরীক্ষার মধ্যে সুন্দর ঠিক ব্যাখ্যা দিবা, সারে ফুল দুইয়ের মধ্যে দুই দিব, এটা আসতে পারে না আসতে পারে। তারপরে ভাই বলছি কিন্তু এখন আলুর প্রতিফলন কয় ধরনের? দুই ধরনের, এটা হলো আলুর নিয়মিত প্রতিফলন আর এটা হলো অনিয়মিত প্রতিফলন। এখন দেখো এটা হলো নিয়মিত প্রতিফলন, ভাই অনিয়মিত প্রতিফলনটা আঁকার দরকার নাই, বাট তাও এটাই সেম সংজ্ঞা ভাইয়ের মতো। দেখো যদি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো অমসৃণ তলে কি দিবে, এখানে জাস্ট অমসৃণ দিবা, অমসৃণ তলে আপাতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয় না, সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত তাকে অনিয়মিত প্রতিফলন বলে বা ব্যপ্ত প্রতিফলন বলে। দেখো এটা চিত্রটা দেখে ভাইয়া, দেখো এটা হলো এমন এব্রো, বুঝছো? এখানে ভাইয়া পারা লাগে, আলোটা যদি দেও এটা দেবে এদিক দেয়া, 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 বুঝছো? দেখো এব্রো এটা কিতা আলোর অনিয়মিত না, মানে এক কোন অমসৃণ তলে আলো এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায় এদিক দিয়ে, এটা কিতা আলোর অনিয়মিত প্রতিফলন অথবা ব্যক্ত প্রতিফলন। বুঝাইতাম পারছি? নিয়মিত প্রতিফলন কিতা যদি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মি গুচ্ছে পরিণত হয় তাকে আলোর নিয়মিত প্রতিফলন বলে। দেখো এদিক দিয়ে গেছে সবগুলা, এদিক দিয়ে ফিরে গেছে, এটা কিতা নিয়মিত। বাট এগুলা সবগুলা দেখো এদিক দিয়ে যাওয়ার পরে কি এদিক দিয়ে আইছে, এদিক দিয়ে গেছে না, এটা এদিক দিয়ে উল্টা পাল্টা, দেখো উল্টা পাল্টা গেছে, বুঝছো? এটা কি আলোর অনিয়মিত প্রতিফলন বা ব্যক্ত প্রতিফলন। এটা সংজ্ঞা কিতা সেম ওইটার মতো লাগবে। যদি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো অমসৃণ তলে কি এটা কিন্তু অমসৃণ তল, এটা কি অমসৃণ তল, অমসৃণ তল, আর এটা কিতা মসৃণ তল, বুঝছো? মসৃণ তল। যদি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কিতা কোনো অমসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলন সমান্তরাল রশ্মি গুচ্ছে পরিণত হয় তাকে অনিয়মিত প্রতিফলন বলে। সেম ভাবে এটাই দেখো, এই দেখো আমরা যে কেন দেখতে পারি না, দেখো আমরা তো অনেক সময় দেখো তুমি ওই যে এই হোয়াইট বোর্ডটা এটাও কিন্তু কিতা প্রতিফলন দেয়, বাট
হোয়াইট বোর্ডটা এতটা সূক্ষ্ম না, বাট এটা যদি তুমি মাইক্রোস্কোপ দেখো, দেখো এটার মধ্যে এব্রো তেব্রো আছে, বুঝছো, তাও ভাইয়ের মুখটা চেহারা অল্প অল্প দেখা যাচ্ছে, দেখো। বাট এটা না হইয়া তুমি একটা গ্লাস বা ঘরের দেওয়াল বা যে কোনো একটা জায়গা কেন দেখা যাবে না, কেন এটার মধ্যে প্রতিফলন নয়। বাট প্রতিফলন হয় বলেই তো তুমি আয়নাটা দেখতে পারতেছো, তোমার খাতাটা দেখতে পারতেছো, সবকিছু দেখতে পারো। প্রতিফলন না হইলে তো এগুলো কালো দেখাইবে, তাই না? প্রতিফলন কিন্তু সবগুলাই হয়, বাট এগুলো অমসৃণ, যার কারণে আমাদের চেহারা আমরা দেখতে পারি না, জাস্ট শুধু আয়নার মধ্যে দেখতে পারি। এটা মনে রাখবা। এখন আসো ভাইয়া, সবকিছু শেষ। আলোর প্রতিফলন ভাইয়া সুন্দর করে বুঝাইছি, এখন আসো আলোর নিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন। এখন হলো প্রতিফলনের সূত্র। এখন যেটা দেখাবো এটা হলো প্রতিফলনের সূত্র। এখন থেকে এটা কিটা প্রতিফলনের সূত্র, দেখো এটা প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র কয়টা? দুইটা, দেখো। প্রতিফলনের সূত্র কয়টা? দুইটা। প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র কয়টা লেখো ভাইয়ের সাথে? দুইটা। এক, দুই। আচ্ছা ভাই, দুইটা এখানে লিখে দিই। এক নম্বরটা দিবা, এক নম্বরটা দিবা যে আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি, ঠিক আছে? অবিলম্ব, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থিত, একই সমতলে অবস্থিত, বুঝছো? আচ্ছা, দুই নম্বরটা আগে লেখো, দুইটা পরে ভাইয়া দেখাচ্ছি, এটা বুঝাইবো ভাইয়া। আপাতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি কিটা একই সমতলে অবস্থিত। দুই নম্বরটা লেখো। আপাতন কোণ, আপাতন কোণ, আপাতন কোণ প্রতিফলন কোণের সমান, আপাতন কোণ প্রতিফলন কোণের সমান, কোণের সমান। এই দুইটা সূত্র, বুঝছো? এক, দুই, বুঝছো ভাই? দুইটা লিখে দিছি। আপাতিত রশ্মি, অবিলম্ব, আপাতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থিত। দুই নম্বরটা কিটা? আপতন কোণ প্রতিফলন কোণ সমান। দেখো এখন আসো, এটা ধরো একটা মসৃণ, দেখিতা মসৃণ একটা তল, বুঝছো? মসৃণ তলের উপর যদি এই আপাতিতটা ফালাও, বুঝছো, এদিকটা যদি আলোটা যায়, এটার বলা হয় আপাতিত রশ্মি। এটার নাম কিতা? আপাতিত রশ্মি। যদি যায় এদিক দিয়ে ফিরা যাবে, বুঝছো, এদিক দিয়ে কিতা ফিরা যাবে। আর এটা যেটা অবিলম্ব, এটা পুরা 90 ডিগ্রি কোণ করে যেটা আছে, এটার বলা হয় অবিলম্ব। এটার নাম কিতা? অবিলম্ব। আচ্ছা ভাইয়া লিখা দিই, এটার নাম হলো অবিলম্ব, অবিলম্ব, বুঝছো? এটার বলা হয় আপাতিত রশ্মি। এটার নাম কিতা? আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি। এটার বলা হয় প্রতিফলিত রশ্মি। এটার নাম কিতা? প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আর একটা টিস্যু দাও। আপাতিত রশ্মি। এখন দেখো পরে এটা বলছে কিতা? আপাতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিফলন রশ্মি কিতা একই সমতলে অবস্থিত। দেখো এই সমতল একটা না, দেখো আপাতিত রশ্মি, প্রতি অবিলম্ব এবং কিতা প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থিত, ঠিক আছে? পরে দ্বিতীয়টা বলছে আপতন কোণ। এটা হলো আপতন কোণ, এটা আই দ্বারা প্রকাশ করে। এটা কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা। এই আপাতিত কোণ, বুঝছো, আপাতিত কোণ প্রতিফলন কোণের সমান, এটার বলা হয় প্রতিফলন কোণ। এটা কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। অর্থাৎ এটা সমান এটা, দেখিতা আই কোণ সমান আর কোণ, আই কোণ সমান কিতা? আর কোণ। এটাই আপতন কোণ প্রতিফলন কোণের সমান। বুঝাইতে পারছি? এখান থেকে তোমরা এমসিকিউ আসবে। এখন ভাইয়া হাতে ধরে ধরে করবো, বুঝছো? এখান থেকে কিতা এমসিকিউ আসবে, মাস্ট বি এখান থেকে কিতা এমসিকিউ আসবে। দেখো ভাইয়া সুন্দর করে দেখাই। আপতিত রশ্মি, অবিলম্ব, প্রতিফলন রশ্মি একই সমতলে অবস্থিত, প্রথম। দ্বিতীয় হলো আপতন কোণ প্রতিফলন কোণের কিতা সমান। এখন ভালো করে দেখো ভাইয়া বলছে কিতা আপতন কোণ প্রতিফলন কোণের কিতা সমান। এখন পরীক্ষার মধ্যে আসবে, দেখো এটা দেখছো, এটা দেখার পরে এখন দেখো যেটা দরকার এদিক দিয়ে দেখাই। দেখো এটা হইলো কিতা পরীক্ষার মধ্যে আসবে, দাঁড়াও। এটা ধরো অবিলম্ব, তাই না? এখন বাইয়া দিলাম, ওইটা হইলো, এটা হইলো 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি। তোমার আর কত? হোয়াট ইজ আর? হোয়াট ইজ আর? পার করতে পারবা? তোমরা কি পারবা? দেখো ভালো করে। ভাইয়া বলছে কিতা আপতিত রশ্মি, প্রতিফলন কিতা আপতন কোণ প্রতিফলন কোণের কি সমান। দেখো তোমরা জানো কোনো একটা কিছুর যদি এমনি 90 ডিগ্রি থাকে, এটা কিতা 90 ডিগ্রি না? এখান থেকে পুরোটা কিতা 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ভালো করে বুঝো। তাহলে 180 ডিগ্রি অর্ধেক কত? 90 ডিগ্রি। কত? তার মানে এখান থেকে 90 ডিগ্রি। দেখো এখান থেকে কত? 90 ডিগ্রি। দেখো ভালো করে বুঝো, যে 90 ডিগ্রি হইলে এখানে 60 ডিগ্রি, তার মানে এখানে আর বাদ বাকি দরকার। তার মানে বাইয়া কোন এতটুকু মিশি, এতটুকু হইলো 60 ডিগ্রি। আরো তো মিল হইলো 90 ডিগ্রি, ঠিক আছে না? বাইয়া তো এতটুকু দিছি। এই কোনটা কত? 90 থেকে তুমি 60 বাদ দিবা,
তাহলে কত 70 80 90 কত 30 ডিগ্রি, কত ডিগ্রি 30 ডিগ্রি। তার মানে এটা যদি 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি 30 ডিগ্রি, পুরাটা মিললে তো 90 ডিগ্রি, এই পুরাটা মিললে তো 90 ডিগ্রি, তাই না? তার মানে এই কোণটা কত, তার মানে এখানে আই সমান কত, আই সমান 30 ডিগ্রি, আই সমান কত 30 ডিগ্রি, ভাইয়া বলছি না এই আই সমান সমান কিতা আর, তার মানে আই যদি 30 ডিগ্রিও, তার মানে আই যদি এখান থেকে লিখতে পারে আই সমান কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে আর সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। বুঝাইতে পারছি? এটাই পরীক্ষার মধ্যে এটা ফুল লাইন বুঝে না, অথবা এটা দিয়ে দিব, এটা ধরবো 15 ডিগ্রি, বলবো আপতিত কোণ কত ডিগ্রি, আপাতিত কোণ কত ডিগ্রি, পারতা না তোমরা? আশা করি এখন যে কোনো সিকিউ পারবে তোমরা। এটাই ফুল লাইন বুঝে না, এটাই প্রতিফলনের সূত্র, এখান থেকে একটা 1 2 এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? এটা মনে রাখবে। এখন আসো, এখন যেটা দরকার তোমরা লাস্ট, এখন তোমরা দরকার দর্পণ। কি দর্পণ? আচ্ছা আমার বলতে পারো তোমরা কি পৃথিবীর প্রথম দর্পণ কোনটা? পৃথিবীর প্রথম দর্পণ কোনটা? হ্যাঁ তোমরা এখানে কি আছো বলতে পারবা পৃথিবীর প্রথম দর্পণ কি? পৃথিবীর সর্বপ্রথম দর্পণ কোনটা কে বলতে পারবা? পৃথিবীর প্রথম দর্পণ হইলো তোমার পানি, H2O। বুঝছো? আগে মানুষ পানির মধ্যে মানুষের চেহারা দেখতো, এক বালতি পানি নেওয়ার পরে কিটা মানুষ পানি দেখতো, পানির মধ্যে কি করে মানুষের চেহারা দেখতো। আর দেখো 2 নম্বর, 2 নম্বর দিবে, 2 নম্বর আরেকটা হলো বাণিজ্যিক আয়না আছে, আরেকটা হলো বাণিজ্যিক আয়না, বুঝছো? এটা বলা হয় অবসিডিয়ান স্টোন, এটা একটা কালো পাথর, এটা তোমার তুরস্কের আনাতোলিয়ার মধ্যে পাওয়া যেত বাণিজ্যিক আয়না, এটা কালো কালা। বুঝছো? আনাতোলিয়া তো তোমরা চিনো, তোমরা অবশ্যই আর্তুগরুল গাজী দেখছো, তাই না? দেখো তোমরা, খুবই ভালো একটা সিরিজ, ভাইয়া দেখছি সিজন 1 থেকে 5 পর্যন্ত, খুবই ভালো। এই যে তুরস্কের যে আর্তুগরুল গাজী, বুঝছো এই সিরিজটা, এখানের মধ্যে দেখবা আনাতোলিয়া, এই যে আর্তুগরুল গাজী যে তারা সুলেমান শাহ যে প্রথমবার, এটা কোথায় ছিল? আনাতোলিয়া। এই আনাতোলিয়ায় এই পাথরটা পাওয়া যেত, এটা বলে অবসিডিয়ান স্টোন, অফ অবসিডিয়ান স্টোন, অবসিডিয়ান স্টোন, এটা একটা কালো পাথর, বুঝছো? এই কালো পাথর, এটার মধ্যে মানুষের চেহারা দেওয়া যেত। এটা হলো বাণিজ্যিক আয়না পৃথিবীর প্রথম, বা এটা হলো পৃথিবীর প্রথম আয়না ছিল পানি, আর বাণিজ্যিক আয়না ছিল কিটা অবসিডিয়ান স্টোন, এটা একটা কালো পাথর, এটার মধ্যে মানুষের চেহারা দেখা যেত। আচ্ছা যাই হোক, এখন এগুলোর মধ্যে আমরা না যাই, এখন আসলে দর্পণ কাকে বলে? দর্পণ কাকে বলে? যে পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন হয় তাকে দর্পণ বলে। যে পৃষ্ঠে, দেখো ভাই দর্পণ তো বুঝো তোমরা, দর্পণ বুঝো না? আয়না, 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 তোমরা যে বাসা বাড়িতে চেহারা দেখো, এই যে মেয়েরা যে তোমরা মেকআপ দাও, এটার মধ্যে দেবো আয়না, এটাই দর্পণ। যে পৃষ্ঠে, বুঝছো? যে পৃষ্ঠে, যে পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন হয়, যে পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয়, আলোর নিয়মিত প্রতিফলন হয়, নিয়মিত প্রতিফলন হয়, তাকে দর্পণ বলে। তাকে কি বলে? তাকে দর্পণ বলে। আজকে লেখা ভালো হইতেছে, তাই না? বুঝলইব তোমরা। যে পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন হয় তাকে দর্পণ বলে, ঠিক আছে? যে পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন হয় তাকে দর্পণ বলে। দর্পণ কয় প্রকার? 2 প্রকার, একটা হলো সমতল দর্পণ, আর একটা হলো গলীয় দর্পণ। দর্পণ কয় প্রকার? 2 প্রকার, একটা হলো সমতল দর্পণ, এটা হলো সমতল দর্পণ, এটা হলো সমতল দর্পণ, আরেকটা কিটা গলীয় দর্পণ, গলীয় দর্পণ। সমতল দর্পণ কাকে বলে? দর্পণ কয় প্রকার? 2 প্রকার। দর্পণ কয় প্রকার? 2 প্রকার, এক দুই। দর্পণ 2 প্রকার, কি কি? একটা হলো সমতল দর্পণ, আরেকটা কিটা গলীয় দর্পণ। সমতল দর্পণ কাকে বলে? যে সমতল পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন হয়, যে সমতল পৃষ্ঠে, যে সমতল পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন হয়, আলোর নিয়মিত প্রতিফলন হয়, আলোর নিয়মিত প্রতিফলন হয়, আলো নিয়মিত প্রতিফলন হয়, তাকে সমতল দর্পণ বলে। তাকে কি বলে? সমতল দর্পণ বলে, সমতল দর্পণ বলে। সমতল দর্পণ তো বুঝো তোমরা, ওই যে আমরা যে বাসা বাড়িতে চেহারা দেখি, এটা কি তার সমান না? এটাই সমতল দর্পণ। বাট একটা জিনিস মনে রাখবো, সমতল দর্পণে সবসময় কিটা অবাস্তব প্রতিবিম্ব দেখা যায়, কিটা অবাস্তব প্রতিবিম্ব দেখা যায়, অর্থাৎ বাইরে থেকে আসছে বলে মনে হয়, এটা মনে রাখবে, পরীক্ষার মধ্যে আসতে পারবে। কোন দর্পণের মধ্যে অবাস্তব প্রতিবিম্ব সর্বদা দেখা? এটা কোন দর্পণ? সমতল দর্পণ এবং প্লাস উত্তল দর্পণ। প্লাস কিটা উত্তল, যদি 2টা অপশন থাকে দিবে সমতল প্লাস উত্তল, যদি 2টার মধ্যে একটা থাকে তাহলে দিবে কিটা সমতল দর্পণ। যেই দর্পণ কিটা আলোর কিটা প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না, বুঝছো? এই সমতল দর্পণে কিটা আলোর কিটা প্রতিবিম্ব কিটা পর্দায় ফেলা যায় না, বাট অবতল দর্পণে কিটা আলোর যে তোমার পর্দা, এটা প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, বুঝছো? এটা মনে রাখবা। এখন আর সমতল দর্পণ কাকে বলে? যে সমতল পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন হয় তাকে সমতল দর্পণ বলে। বুঝাইতে পারছি? এখন আসো গলীয় দর্পণ কাকে বলে? যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ এবং যাতে আলো নিয়মিত প্রতিফলন হয় তাকে গলীয় দর্পণ বলে। তাও বাইরে কারি তোমরা শর্ট শর্ট, যাতে কোনো কিছু স্কিপ করবো না। গলীয় দর্পণ কাকে বলে? দেখো ভাইয়ের সাথে, যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ, যে দর্পণ, যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ, কোন গোলকের, গোলকের অংশ বিশেষ, কোন গোলকের অংশ বিশেষ, অংশ বিশেষ, যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ এবং
এবং তাতে আলো নিয়মিত, যে দর্পণ কোনো গোলকের অংশ বিশেষ এবং তাতে নিয়মিত আলো প্রতিফলন তাকে নিয়মিত, এবং তাতে নিয়মিত প্রতিফলন হয়, এবং তাতে নিয়মিত প্রতিফলন হয়, নিয়মিত প্রতিফলন হয়, নিয়মিত কি প্রতিফলন হয়, নিয়মিত প্রতিফলন তো একটু আগে বাইরে দেখাইলাম, নিয়মিত প্রতিফলন হয়, নিয়মিত বলে তাকে গলীয় দর্পণ বলে, তাকে গলীয় দর্পণ বলে, গলীয় দর্পণ বলে, গলীয় দর্পণ বলে। বুঝছো? আচ্ছা, এই বা এটা মধ্যে মিটাইলে এটাতে তোমরা দেখো, দেখছো? এটা দেখো, এখন আসো গলীয় দর্পণ নামে বুঝো। গলীয় মানে বায়ু বস্তু গীতা, যে দর্পণ কোনো গোলকের অংশ বিষয় এবং তাতে নিয়মিত প্রতিফলন হয়, তাকে গীতা গলীয় দর্পণ বলে, তাকে গলীয় দর্পণ বলে। এখন দেখো, এটা একটা গোলক, গোলক তো ছিল তোমরা বৃত্ত, তাই না? বৃত্তর বাইরে এতটুকু নিলাম, এতটুকু নিছি, বুঝছো? এতটুকু নেওয়ার পরে এটা কি গোলকের অংশ না, তারপরে বাদ বাকি মিশে রেখি, বুঝানোর পরে যদি এটা দর্পণ দেয় এদিক দিয়ে, তাহলে কি দর্পণ হয়েছে, এটাই কিতা গোলীয়, এটা হলো অবতল দর্পণ। আর এটা যদি ভিতর দিয়ে প্যারা লাগায়, এটা কি দর্পণ, উত্তল দর্পণ। বুঝাইতে পারছি? এটা যে দর্পণ কিতা, এটা পুরাটা গোলকের অংশ বিশেষ, বুঝছো? এই কারণে কিতা, যে দর্পণ কোনো গোলকের অংশ বিশেষ এবং তাতে নিয়মিত প্রতিফলন হয়, তাকে গোলীয় দর্পণ বলে। এখন আসো, গোলীয় দর্পণ আবার দুই প্রকার। গোলীয় দর্পণ কয় প্রকার? দুই প্রকার। গোলীয় দর্পণ কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হলো উত্তল দর্পণ, এটা কিতা উত্তল, উত্তল দর্পণ, বুঝছো? উত্তল দর্পণ অথবা কি বলে এটা, অপসারী দর্পণ বলে। কি দর্পণ বলে? অপসারী দর্পণ, অপসারী, বুঝছো? অপসারী দর্পণ। আর একটা কিতা অবতল দর্পণ, আর একটা কিতা অবতল দর্পণ, অবতল দর্পণ অথবা কিতা অভিসারী দর্পণ। কি দর্পণ? অভিসারী দর্পণ। মূলীয় দর্পণ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো উত্তল দর্পণ, আর একটা কিতা অবতল দর্পণ। উত্তল দর্পণ অথবা অপসারী দর্পণ, অবতল দর্পণ অথবা কিতা অভিসারী দর্পণ। এখন ভাইয়া বুঝাইমু অপসারী কেন, অভিসারী কেন। ভাইয়া কিন্তু মনে রাখতাম জানো? তো এই অবতল দর্পণে কি আছে? অব আছে, অবতল, এখান থেকে মনে রাখতাম অভিসারী, অব, বুঝছো? আমি মনে রাখতাম উত্তল, অবতল দর্পণে কি আছে? অবতল দর্পণ, অব। আর এটাতে আমি মনে রাখতাম কিতা, অব। অভিসারী দেখো অব আছে, বাট উত্তল দর্পণ আর অপসারী দর্পণ কোনো মিল আছে? মিল নাই। বাট এটাতে মনে রাখতাম অভিসারী যদি একটা, বাকিটা তো অপসারী, এমনি বোঝা যায়। এটা কিন্তু সিকিউত আছে, অপসারী দর্পণ আঁকো অথবা অভিসারী দর্পণ আঁকো, তাহলে হয়তো মাথার উপরে দাদা এটা, এটাই বলা করে মনে রাখো। এখন আসো উত্তল দর্পণ ভাই আঁকি, কেন অপসারী এটা বলা হয়? আচ্ছা দেখ, এটা হলো উত্তল দর্পণ, বুঝছো? ভিতরে পাড়া লাগা, পাড়া তো বুঝো, ভিতরে পাড়া লাগায়, বুঝছো? আর অবতল দর্পণ কোনটা? যেটা বাইরে দা পাড়া লাগায়, এটা কিতা এম, এটা কিতা এম প্রাইম, এটা হলো পি, বুঝছো? মেরু, এটা কিতা এম, এম প্রাইম, এটা কিতা পি। এখন আসো, পিটা আমি পরে দিই, পিটা এখন আমার দরকার নেই। এখন আসো, এটা উত্তল দর্পণ কেন দেখো, ধরো এগুলা মিঠাই, একটা আলো যদি এদিক দিয়ে আসে, বুঝছো? এদিক দিয়ে যাবো ফিরা, আবার যদি এদিক দিয়ে আসে, এদিক দিয়ে যাবো ফিরা, এদিক দিয়ে আসলে কিতা এদিক দিয়ে যাবো ফিরা, এদিক দিয়ে আসলে কিতা এদিক দিয়ে যাবো ফিরা। তখন মনে হইবা আস্তে আস্তে ভিতর থেকে কিতা একটা বিন্দুর থেকে যাইতেছে, সবগুলো কিতা একটা বিন্দুর থেকে যাচ্ছে। এটা হলো ফোকাস, এটা কিতা ফোকাস, এটা কিতা বক্রতার কেন্দ্র। কেন্দ্র মানে বুঝো, এটা না গোলকের অংশ বিশেষ না, এটা কিতা কেন্দ্র, অথবা এটা আর দ্বারা প্রকাশ করা, বুঝছো? এটা সি অথবা কিতা বক্রতার কেন্দ্র। আর এটার অর্ধেক কিতা ফোকাস বিন্দু। আচ্ছা ভাই একটু করে দেখাই আমি দিলা, এটা দেখো ভিতর দিয়ে গেছে না, এই কারণে এটা দেখো অপসারীর মতো সবগুলো সইরা গেছে, যার কারণে এটা বলা হয় অপসারী দর্পণ, বুঝছো? অথবা উত্তল দর্পণ। আর অবতল দর্পণ দেখো, এদিক দিয়ে যদি যা সবগুলো একটা বিন্দু তো আইব, দেখো কেন ধরো একটা বিন্দু, আর এদিক দিয়ে গেলে ধরো, ভাইয়া চিত্রটা আবার একটা দেখায়, এত টাকা, এটা ধরো এফ, ধরো সি, গেলে এখানে আসে, বুঝছো? সবগুলো কিতা একটা জায়গায় মিলিত হয়েছে, এটার বলা এটার বলা হয় কিতা অভিসারী, এটার বলা কি অভিসারী, অর্থাৎ সবগুলাকে একটা বিন্দুতে মিলিত হয়েছে, এটা বাস্তবে মিলিত হয়েছে। এখানে এফ যেটা ফ, এটা কিতা পজিটিভ, এটা কিতা ফোকাস, ফোকাস বিন্দু, এটা কিতা পজিটিভ ফোকাস দূরত্ব। বাট এখানে এফ কিতা নেগেটিভ, সবসময় রাখবা, কারণ এটা দেখো মানে মনে হইতেছে যে বাইরে থেকে এখানে মিলিত হয়েছে, বুঝছো? এখানে কিতা এখান থেকে সবগুলো আলো যাচ্ছে, বাট এটা কিতা অবাস্তব, এই কারণে এটা কিতা নেগেটিভ। আর এই কারণে সবসময় কিতা উত্তল দর্পণে এফ কিতা নেগেটিভ, আর অবতল দর্পণে এফ কিতা সবসময় পজিটিভ, এটা মনে রাখবা অঙ্ক করার সময়, ঠিক আছে? এখন আসো, এখন ভাইয়া সবগুলা দেখাইছি, দর্পণের প্রকারও দেখাইছি, এখন হলো প্রতিবিম্ব। এখন কিটা প্রতিবিম্ব, প্রতিবিম্ব কাকে বলে দেখো, শর্টকাট, বুঝছো? ভাইয়া এত ক্লাস লেন্দি করবো না, তোমরা শর্টকাটে বুঝাইমু, টাইম ওয়েস্ট করতাম না, বুঝছো? খুবই শর্টকাটে করাইমু। এখন আসো, এটা হলো প্রতিবিম্ব। প্রতিবিম্ব কাকে বলে ভাইয়ের সাথে বলো, সবাই বলো, প্রতিবিম্ব কাকে বলে বলো সবাই। প্রতিফলনের ফলে আলোক রশ্মি থেকে কোনো বস্তুর যে প্রতিচ্ছবি তৈরি হয় তাকে প্রতিবিম্ব বলে। প্রতিবিম্ব কাকে বলে? প্রতিফলনের ফলে, প্রতিফলনের ফলে, ঠিক আছে? প্রতিফলনের ফলে যদি আলোক রশ্মি
প্রতিফলনের ফলে যদি আলোক রশ্মি থেকে কোনো বস্তুর যে প্রতিচ্ছবি তৈরি হয় তাকে কি বলে? প্রতিধ্বনি বা প্রতিবিম্ব বলে। ঠিক আছে, প্রতিবিম্ব কাকে বলে লেখো ভাইয়ের সাথে। প্রতিবিম্ব। প্রতিফলনের ফলে আলোক রশ্মি, প্রতিফলনের ফলে আলোক রশ্মি, আচ্ছা লেখো। প্রতিফলনের ফলে আলোক রশ্মি, প্রতিফলনের ফলে আলোক রশ্মি, ঠিক আছে, কোন বস্তুর যে প্রতিচ্ছবি তৈরি করে, প্রতিফলনের ফলে আলোক রশ্মি কোন বস্তুর যে প্রতিচ্ছবি তৈরি করে, কোন বস্তুর যে প্রতিচ্ছবি তৈরি করে তাকে প্রতিবিম্ব বলে। বুঝছিনি? দাঁড়াও একটা মিনিট দেখি, ঠিক আছে ওই প্রতিফলনের ফলে আলোক রশ্মি কোনো বস্তুর যে প্রতিচ্ছবি তৈরি করে তাকে প্রতিবিম্ব বলে। মানে প্রতিফলনের ফলে আলোক রশ্মি কোনো বস্তুর যে প্রতিচ্ছবি তৈরি করে তাকে প্রতিবিম্ব বলে। বুঝাতে পারছি? তোমরা তো প্রতিবিম্ব দেখে চাইছি একটু পরে, প্রথমে রুল অফ সিক্স বা প্রতিবিম্ব অনেকগুলো দেখাবো, ঠিক আছে? আগে এটা ডেফিনেশনটা তোমরা লিখে রাখো খাতার মধ্যে। প্রতিফলনের ফলে আলোক রশ্মি কোনো বস্তুর যে প্রতিচ্ছবি তৈরি করে তাকে প্রতিবিম্ব বলে। প্রতিবিম্ব কাকে বলে? প্রতিফলনের ফলে আলোক রশ্মি কোনো বস্তুর যে প্রতিচ্ছবি তৈরি করে তাকে কি বলে? প্রতিবিম্ব বলে। ঠিক আছে, এতটুকু। এখন আসো এই প্রতিবিম্ব কিভাবে হয় দেখো। আচ্ছা দেখাই, তারপরে ভাই একটা দেখাই। ঠিক আছে, এটা হলো এফ, হলো সি, ধরো এটা হলো কিতা সি। ধরো এখানে যদি আমি লক্ষ্যবস্তু রাখি, ঠিক আছে, এদিক দিয়ে যাইয়া মানে কিতা প্রধান অক্ষ বরাবর যাইবো, তারপরে ফোকাস বিন্দু দিয়া চলে আসবো। আর এটা যদি আমি ফোকাস বিন্দু দিয়া দিই, তার মানে কিতা আবার কিতা প্রধান অক্ষ বরাবর আসবে। তো এখানে যেটা এটাই প্রতিবিম্ব, এটা কিতা প্রতিবিম্ব, এটা কিতা এই যে এটা প্রতিবিম্ব, এটা কিতা প্রতিবিম্ব, আই দ্বারা প্রকাশ করে, বুঝছো? এটাই কি প্রতিবিম্ব। আর একটু পরে বায়ার রুল অফ সিক্স এর মধ্যে অনেকগুলো দেখাবো, ঠিক আছে? এতটুকু জানিয়ে রাখো। এখন তোমরা ভালো করিয়া একটু খেয়াল করো, ভালো করিয়া একটু সময় দাও, ঠিক আছে? জাস্ট এই রুল অফ সিক্স যদি তোমরা, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট রুল অফ সিক্স। বা জয় রেজিস্টার দিব, রেজিস্টার দিব। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল অফ সিক্স। এটা যদি পড়তে পারো তাহলে তোমরা এই অধ্যায় কাভার করবে। এতক্ষণ যেগুলো পড়ছো এগুলো মানে ঠিক আছে মোটামুটি, বাট এটা কি তার সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখো রুল অফ সিক্স ভাইয়ের সাথে রাখো। আজকে মানে দর্পণ আঁকা একবারে পুরাপুরি কাভার দিব, একবারে বাজা বাজা করবো। রুল অফ সিক্স, রুল অফ, দেখো ভাইয়ের সাথে লেখো রুল অফ সিক্স। ডবল দর্পণ আঁকো। হলো এম, হলো পি, এম প্রাইম, এফ, সি, ঠিক আছে? এতটুকু দেখো, এটির সবগুলো ভাই নাম্বার দিব। এটাতে তো টু, এটাতে তো থ্রি, এটাতে তো ফোর, এটাতে তো ফাইভ, এটা হলো সিক্স, এটা হলো ওয়ান, এটা অসীম, ঠিক আছে? এটা রুল, রুল অফ সিক্স এর নিয়ম কিতা? এটা কিন্তু লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু প্লাস প্রতিবিম্ব, প্রতিবিম্ব লক্ষ্যবস্তু প্লাস প্রতিবিম্ব কি সবসময় সিক্স হওয়া লাগবে সর্বদা, বুঝছো? যদি লক্ষ্যবস্তু দুইয়ে হয়, প্রতিবিম্ব কোথায় হবে? চাইরে, তাহলে কি হবে? সিক্স হবে। এখন আরেকটা লক্ষ্যবস্তু যদি পাঁচে হয়, প্রতিবিম্ব কোথায় হবে? একে, অর্থাৎ সিক্স। যদি লক্ষ্যবস্তু ছয় হয়, প্রতিবিম্ব কোথায় হবে? এটা জিরো বানানো লাগবে, তার মানে কিটা সিক্স হবে। তার মানে জিরো এদিকটা আছে, তার মানে না, তার মানে এদিকে জিরো, এদিকটা বাইরে, বুঝছো? এদিকটা হলো জিরো, বুঝছো? এটা মনে রাখবে বাইরের দিকটা। এখন আসো ভাইয়া হাতে দুইটা দুইটা আঁকিয়ে দেখাই, একটা একটা দেখাই। প্রতিবিম্বর অবস্থান, আকৃতি, প্রকৃতি আগে বুঝো তোমরা, এগুলো তো ছিল। এগুলো কি তার? এটা হলো দর্পণ। দর্পণ এটা কি দর্পণ? অবতল দর্পণ। এটা কি তা? ফুকাস, এটা কি তা? ফুকাস বিন্দু, এটা কি তা? ফুকাস বিন্দু, এটা কি তা? বক্রতার কেন্দ্র। এটা যেটা, এটা কি তা? প্রধান অক্ষ, এটা কি তা? প্রধান অক্ষ। আর এদিক দিয়ে যদি যে অক্ষ, যেই অক্ষগুলো যায়, এটা কি তা? গৌণ অক্ষ, এগুলো কি তা? সরি, গৌণ অক্ষ। এটা প্রধান অক্ষ, গৌণ অক্ষ, ঠিক আছে? এটাই বুঝলে তোমরা, আর কোনো কিছু নাই। এখন আসো ভাইয়া যেটা এক নম্বর চিত্র আঁকো ভাইয়ের সাথে, এখানে আঁকো। এফ, সি। ভাইয়া সর্বপ্রথম ইয়া দুই টিয়া করে, যদি দুইও থাকে, ধরো দুইও থাকে, ঠিক আছে?
যদি এখান থেকে এটা 2 থাকে, আমার যদি এদিক দিয়ে দিব, ঠিক আছে? প্রধান অক্ষ বরাবর যাবে। প্রধান অক্ষ বরাবর যাওয়ার পরে কিটা? তো বাইরটা কিন্তু এবড়ো তেবড়ো হইতে পারে। বুঝাইতে পারছি? তোমরা আঁকার সময় একটু সুন্দর করে আঁকবা। স্কেল দিয়ে তো আঁকবা। 2 এটা কত বাইর পজিশন 2 কত হইব? 4 কত হবে? 4 আর আরেকটা যদি তোমার এদিক দিয়ে যায়, বক্রতার কেন্দ্র দিয়ে যায়, এবং বক্রতার কেন্দ্র দিয়ে কিটা ফিরে আসবে। তার মানে এখানে কিটা? এটা প্রতিবিম্ব। এটাই কিটা? প্রতিবিম্ব। ভাই সবগুলা দেখানো। এটার অবস্থান কোথায়? দেখো, অবস্থান। অবস্থান কোথায়? বক্র সি ও এফ এর মাঝে। সি ও কিটা? এফ এর মাঝে। তারপর অবস্থান আকৃতি। আকৃতি বুঝছো? আকৃতি লিখবা। আকৃতি কি লিখবা? এটা কিটা? অত্যন্ত খর্বিত অথবা খর্বিত। শুধু খর্বিত দিবা। কি দিবা? খর্বিত। খর্বিত মানে ছোট। খর্বিত। প্রকৃতি কি দিবা? প্রকৃতি। প্রকৃতি কি দিবা তোমার? সত ও উল্টা। বাস্তব ও উল্টা। বাস্তব ও উল্টো। উল্টো বুঝছো? এটা হলো 1 নম্বর। তারপরে 2 নম্বরটা দেখো। হ্যাঁ, সি বুঝছো? এখন হলো আমি দিব কোথায় দিকা? সিট দিয়া। কোথায় দিকা? সিট দিয়া। যদি আমি প্রধান অক্ষ বরাবর দিই, সবসময় এটা কিতা দিয়ে আসবে? ফোকাস দিয়ে। এটা সবসময় মনে রাখবা। কোথায় দিয়ে আসবে? ফোকাস দিয়ে। আর এটা যদি আমি কোথায় দিয়ে দিব? ফোকাস বিন্দুতে দিই, কোন দিক দিয়ে আসবে? এদিক দিয়ে আসবে। অর্থাৎ কোথায় আসবে? এটা ভাইয়া সমান হবে। এত কিন্তু এটা কিতা? সমান হবে বুঝছো? চিত্র আমি হোয়াইট বোর্ডে তো এটাই। তার মানে দুইটা কি তার সমান? তার মানে অবস্থান কোথায়? অবস্থান। অবস্থান। অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রে। এটা বক্রতার কেন্দ্রে। বক্রতার প্রতিবিম্বের অবস্থান বা প্রতিবিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি বুঝছো? এগুলো কি তা? প্রতিবিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি। তার মানে এটা প্রতিবিম্বের অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রে। বক্রতার কি? কেন্দ্রে। ঠিক আছে? আকৃতি। আকৃতি কিটা? সমান। আকৃতি কিটা? লক্ষ্যবস্তুর সমান। ঠিক আছে? আর প্রকৃতি। প্রকৃতি দেবা। প্রকৃতি কি দিবা? প্রকৃতি কিটা বলো? বাস্তব ও উল্টা। বাস্তব ও উল্টা। বাস্তব ও উল্টো। ঠিক আছে? এখন আসো 2 3 নম্বরটা দেখো। তোমরা আঁকার সময় এগুলা দিও এখানে। এম পি এম প্রাইম এগুলা দিও বুঝছো? এগুলা দিও। তারপরে দেখো, একটা কোথায় দেখাইছি? সি। আরেকটা দেখাবো কিটা? সি ও এফ এর মাঝে। তার মানে পজিশন কত? 4 দেখো, এটার পজিশন আছে 3 তার মানে 3 থাকলে 6 হইতে গেলে কিটা? 3 হওয়া লাগে। তার মানে 3 হইছে। ঠিক আছে? এটার পজিশন দিলাম সাইডে। কোথায় হবে? 2 হবে। তাই না? দেখো, যদি একটা প্রধান অক্ষের বরাবর যায়, কোন দিক দিয়ে আসবে? এদিক দিয়ে ফিরে আসবে। তাই না? এদিক দিয়ে ফিরে আসবে। আর আরেকটা যদি দেখো, আরেকটা কোথায় দিয়ে যাবে? দেখো চিত্রটা ভাই একটু বাজে হইছে। তারপরে দেখো, আরেকটা যদি তোমার এদিক দিয়ে যায়, যদি বক্রতার কেন্দ্রে দিয়া যা, বক্রতার কেন্দ্রে দিয়ে ফিরে আসবে। মানে এদিক থেকে মিলিত হইব। তার মানে এখানে কোথায় গিয়ে মিলিত হইছে? এখানে গিয়ে মিলিত হইছে। পজিশন কত এটা? এটা হলো 2। পজিশন কত এটা? 2। 2 না এটা দেখো। বক্রতার কেন্দ্রের বাইরে এটা কি তা? 2। তার মানে সাইড হইলে কত হবে? 2 হবে। তার মানে এটা অবস্থান কোথায়? অবস্থান। অবস্থান কি দিবে এটা? বক্রতার কেন্দ্রের বাইরে। বক্রতার কেন্দ্রের বাইরে। বক্রতার কেন্দ্রের বাহিরে। কেন্দ্রের বাহিরে। বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থান। আকৃতি কিটা? আকৃতি কি দিবা? আকৃতি কিটা? অত্যন্ত বিবর্জিত। অত্যন্ত বিবর্জিত। অত্যন্ত বিবর্জিত। কারণ দেখো দেখা যায়নি। অত্যন্ত বিবর্জিত। বিবর্জিত। প্রকৃতি। দেখো, জাগার সঠিকা। প্রকৃতি কিটা? প্রকৃতি কিটা বলো? বাস্তব ও উল্টা। বাস্তব ও উল্টা। বাস্তব ও উল্টো। বুঝছো? বাস্তব উল্টা। আচ্ছা তারা একটা দেখা যায়নি ভাই, দেখি। হ্যাঁ দেখা যাচ্ছে। বাস্তব উল্টো। ঠিক আছে? এখন হলো 3 নম্বর। এখন আসো 4 নম্বরটা দেখাই। এটা আমি মিশাই মিটাই লাগে। 4 নম্বরটা এদিকে দেখে। এখন বলতো কিটা? এটা দিছি। এখন হলো ফোকাসে। এখন কোথায়? ফোকাস। এখন যদি ফোকাসে কোথায়? ফোকাসে দেখো, ভালো করে কয় নম্বর? 5 নম্বর পজিশন। যদি এদিক দিয়ে যা, কোন দিক দিয়ে আসবে? ফোকাস দিয়ে আসবে। তাই না? যদি এদিক দিয়ে যায়, কোথায় দিয়ে আসবে? ফোকাস দিয়ে ফিরে আসবে। তাই না? ভাইয়া সবগুলা দেখাইছি। এদিক দিয়ে যাওয়ার পরে এদিক দিয়ে ফিরে আসছে।
এদিক দিয়ে যাওয়ার পরে এদিক দিয়ে ফিরে আসছে, এদিক দিয়ে যাওয়ার পরে এদিক দিয়ে ফিরে আসছে, আরেকটা এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে ফিরে আসছে। আরো দেখা লাগবে, এটা এদিক দিয়ে গেছে, বুঝছো? আর এটা তোমার এদিক দিয়ে গেছে, ওই দিক দিয়ে ফিরে আসছে। দেখো ভাই কিন্তু সবগুলাই রয়েছে দেখাচ্ছি। এটা ফোকাস দেয়, এটা কিটা 5 নম্বর। ভাই বলছি 5 হইলে কোথায় হবে? পজিশন কত? 6 হবে। এই যে এখানে 1, মানে 1 নম্বর পজিশন হবে, অসীম হবে। এটা কিটা অসীম, এটা কোথায় অসীম। আর এটা যদি দেখো, আর এটা তোমার বক্রতার কেন্দ্র দিয়ে দিব, কোথায় দিয়া? বক্রতার কেন্দ্র দিয়ে দিব, বক্রতার কেন্দ্র দিয়ে, বক্রতার কেন্দ্র দিয়ে গেলে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসে। বক্রতার কেন্দ্র দিয়ে কিটা? বক্রতার কেন্দ্র দিয়া ফিরে আসবে। এটাতে মিলিত হইব কিন্তু অসীম। এটা কিটা অসীমে, তার মানে অবস্থান কোথায়? অসীমে, অসীমে অবস্থান কোথায়? অসীমে। এরপরে আকৃতি, আকৃতি কিটা? অত্যন্ত বিবর্ধিত। কিটা? অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। এরপরে প্রকৃতি কিটা? তো দুইটা হইতে পারে, বাস্তব ও উল্টা, অবাস্তব ও সোজা, দুইটা হইতে পারে। তোমরা সবসময় দিবা কিটা? বাস্তব ও উল্টা, বাস্তব ও উল্টা, বাস্তব ও উল্টো, বুঝছো? বাস্তব ও উল্টো, ঠিক আছে? 4 নম্বর। যে 5 নম্বরটা ভাই এখানে দেখাই। এবং কয় নম্বরটা? 5 নম্বরটা। 6টা না ভাই? কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা 5 নম্বরটা এখানে দেখি। এখন কয় নম্বর পজিশনে দিব? 6 নম্বর পজিশনে। কয় নম্বর পজিশনে? 6 নম্বর পজিশনে। এফ সি, এটা হলো ফার্স্ট, তাই না? ফার্স্ট এক্স, এখন হলো 6 নম্বর পজিশনে। কোথায় দিব? 6 নম্বর পজিশনে। যদি 6 নম্বর পজিশনে দিই, এদিকটা দিই, তাহলে কোন দিক দেবো? প্রধান ফোকাস দিয়ে আইব, ঠিক আছে না? এদিক দিয়ে দিলে সবসময় কিটা? প্রধান ফোকাস দেয়, তাই না? আরেকটা কোথায়? বক্রতার কেন্দ্রে দিয়ে। আরেকটা কোথায় দিয়ে দিব? বক্রতার কেন্দ্রে দিয়া, বক্রতার, বক্রতার কেন্দ্রে দিয়ে যাইব, বক্রতার কেন্দ্রে দিয়ে ফিরে আসবে, বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে। বাট এটা মিলিত হবে এখানে না, এটা কিটা লাগবে। এটা গিয়া দাঁড়াও, এটাকে পিছন দিয়ে এটা তো এটা বোর্ড দিতে পারবো। তোমার মনে হইব যে এখানে গা মিলিত হয়েছে, এখানে গা কিতা বিব্বটা মিলিত হয়েছে, বুঝছো? মনে হইব কিতা বাইরে দা মিলিত হয়েছে। তার মানে পজিশন কত? এটা কিতা অবস্থান কোথায়? অবস্থান কিতা দর্পণের পেছনে, দর্পণের পিছনে, পিছনে। আর অবস্থান আকৃতি, আকৃতি কিতা? অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত, বিবর্ধিত। প্রকৃতি, প্রকৃতি কিতা? অবাস্তব সোজা, অবাস্তব সোজা, অ অবাস্তব ও সোজা, তাই না? অবাস্তব ও সোজা, তাই না? এটাই 5 নম্বর। এখন হলো 6 নম্বরটা। ভাইয়া আচ্ছা, ওইটা ওইটা মিটাই লাইক, তাই না? ওইটা মিটাই লাইক যাবে, এখানে 6 নম্বরটা দেখাই দিবো ভাইয়া। প্রধান ফোকাস, এটা লিখি দা অসীম থেকে আইব, অসীম থেকে আইব, ভাববা প্রধান ফোকাস, এই প্রধান ফোকাস থেকে মিলিয়ে দিব, বুঝছো? এখানে 1 থেকে আসবো, ফাঁসে মিলিয়ে দিব, ফাঁসে কিতা মিলিয়ে দিব, প্রধান ফোকাস থেকে এখানে আইব বিম্বটা, বুঝছো? এই প্রধান ফোকাস এখানে গিয়ে প্রতিবিম্বটা আইব, বুঝছো? এটার অবস্থান তো বুঝবো। অবস্থান কোথায়? অবস্থান কোথায়? অবস্থান হইলো ফোকাস বিন্দুতে। অবস্থান কোথায়? ফোকাসে। অবস্থান এফ এ। তারপরে আকৃতি, আকৃতিটার কি দিবা? আকৃতি কিটা? গর্বিত, আকৃতি কিটা? গর্বিত, অত্যন্ত গর্বিত, অত্যন্ত গর্বিত, বাইরে, অত্যন্ত গর্বিত। আর প্রকৃতি, প্রকৃতি কিটা? বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো, বুঝছো? বাস্তব উল্টো। এখন ভাই সবগুলা দেখাইছি, ঠিক আছে? আশা করি দেখা যায়। দেখ, বুঝাইতে পারছি? রুল অফ সিক্স এ ভাই বলছি কিটা? দেখো সবগুলো ভাই সামারাইজ করে দিছি। এটা হলো পজিশন হলে 1 ধরো, এটা অসীম। 1 নম্বর কি দিছি? যদি দুইও থাকে, অর্থাৎ বক্রতা কেন্দ্রের বাইরে থাকে, অবিগত চাইরে, অর্থাৎ এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে আসবে, আর একটা ফোকাস কেন্দ্রে যাবে, এদিক দিয়ে আসবে, ঠিক আছে ভাই? দেখাইছি। অবস্থান কোথায়? সি ও এফ এর মাঝে। আর আকৃতি কিটা? গর্বিত। আর প্রকৃতি কিটা? বাস্তব উল্টো। পরীক্ষার মধ্যে বেশিরভাগ ওইটা আসে, বুঝছো? অর্থাৎ প্রধান ফোকাস এবং মেরুর মাঝামাঝি যদি রাখি লক্ষ্যবস্তু, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? দর্পণের বাইরে। দেখো আকৃতি কোথায়? দর্পণের পিছনে। অবস্থান কোথায়? দর্পণের পিছনে। আকৃতি কিটা? অত্যন্ত বিবর্ধিত। প্রকৃতি, প্রকৃতি কিটা? বাস্তব, অবাস্তব, সোজা, অবাস্তব, সোজা। আশা করি ভাইয়া সবগুলা বুঝাইতে পারছি। আরেকটা হলো উত্তর দর্পণে, আরেকটা হলো উত্তর দর্পণে, উত্তর দর্পণে। আচ্ছা এইটা দেখা শেষ, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, দরকার হলে বাইরের শুধু একটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে, ঠিক আছে? এটা ঠিক আছে। এখন আসো,
এখন হইলো আমরা যেটা দরকার, এটা হলো তোমার আরেকটা রাস্ট একটা রয়েছে উত্তর দর্পণের ক্ষেত্রে পরীক্ষার মধ্যে আসে, প্রায় আসে, এটা অনেকে তোমরা পারো না, অনেকে এটা উল্টা পাল্টা ব্যাখ্যা দেয়, অনেকে বুঝেও না, এটা বুঝতে পারছো? কেউ বুঝে না, প্রায় ফোলা হয়নি এটা বুঝে না, এটা উত্তর দর্পণের ক্ষেত্রে। তো, এই তো উত্তর দর্পণ তাই না? যদি এখানে লক্ষ্যবস্তু রাখি, কোথায়? এখানে লক্ষ্যবস্তু রাখি, তাহলে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে যদি প্রধান কিতা অক্ষ বরাবর আসে, তাহলে আলোটা কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে যাবে, তাই না? দিক যাবে। আর আরেকটা দেখো, এটা হলো কিতা এফ, এটা কিতা সি, বক্রতার কেন্দ্র। তখন মনে হইবে এটা কোন দিক দিয়ে আসছে, এদিক থেকে প্রধান ফোকাস থেকে গেছে, কোথায় থেকে গেছে? প্রধান ফোকাস থেকে। আর আরেকটা ভাই বলছিলাম না, যদি আরেকটা কোথায় দিয়ে আসবে? প্রধান ফোকাস, অর্থাৎ প্রধান কিতা, যদি একটা কেন্দ্র দিয়ে আসে, কেন্দ্র দিয়ে আসে কিতা, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে ফিরা যাবে, বুঝছো? একটা যদি বক্রতার কেন্দ্র দিয়ে আসে, বক্রতার কেন্দ্র দিয়ে ফিরা যাবে, তখন কোথায় মিলিত হবে? এইখানে। বুঝছো? এটাই কিতা, তার মানে প্রতিবিম্বের অবস্থান কোথায়? তার মানে প্রতিবিম্বের অবস্থান, অবস্থান লেখো, অবস্থান কোথায়? দর্পণের পিছনে, দর্পণের পেছনে, দর্পণের পিছনে, পিছনে। আকৃতি কিতা খর্বিত, আকৃতি কিতা খর্বিত, খর্বিত। তারপরে কিতা প্রকৃতি, প্রতিবিম্ব না, তাই না? প্রকৃতি কিতা অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা। আশা করি ভাই সবকিছু বুঝাইতে পারছি, সবগুলা কে দেখাইছি, ঠিক আছে? রুল অফ সিক্স এর যা আছে, প্রতিবিম্ব কিভাবে আঁকাতে হয়, কিভাবে কোনটা যায়, ঠিক আছে? এখন আসো লাস্টের যে টপিক, এখন যেটা, এটা হলো বিবর্তন। বিবর্তন প্লাস সূত্র ভাইয়া দেখাই দিব, জাস্ট আর 10 মিনিট, ধর 5 থেকে 10 মিনিট। বিবর্তন, বিবর্তন, বিবর্তন কাকে বলে? লেখো ভাইয়ের সাথে, প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের, প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা এবং লক্ষ্যবস্তুর উচ্চতার, এবং লক্ষ্য বস্তুর উচ্চতার, উচ্চতার অনুপাতকে, অনুপাতকে বিবর্তন বলে, অনুপাতকে বিবর্তন বা রৈখিক বিবর্তন বলে, বিবর্ধন, বিবর্ধন বা রৈখিক বিবর্তন বলে, বা রৈখিক বিবর্তন বলে, রৈখিক বিবর্ধন বলে। বিবর্ধনের সূত্র কিতা? বিবর্ধনটা এম দ্বারা প্রকাশ করে, কি দ্বারা? এম দ্বারা। লক্ষ্যবস্তুর উচ্চতা, এটা মডুলাস, ঠিক আছে? এল প্রাইম এটা কিতা? প্রতিবিম্বের উচ্চতা, লক্ষ্যবস্তুর উচ্চতা, বুঝাইতে পারছি? আর একটা সূত্র আছে বিবর্ধনে, এম ইকুয়াল, ধরো এটা মাইনাস হইতো না, কারণ এখানে সবকিছু হইতে পারে, বি বাই ইউ। এই দুটো সূত্র, এম মানে বিবর্তন, এল প্রাইম মানে কিতা? লক্ষ্যবস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা, এল মানে লক্ষ্যবস্তুর উচ্চতা, বি মানে কিতা? প্রতিবিম্বের দূরত্ব, ইউ মানে লক্ষ্যবস্তুর দূরত্ব। আচ্ছা ভাই, একটু করে সূত্রগুলো লিখে দেওয়ার পরে সবগুলা, তো এটা বুঝতে পারছো? এটাই বিবর্তন। আচ্ছা বিবর্তন এখন ভাই সবগুলা ফর্মুলা একসাথে লিখে নিবো, এই দেখো 9 নম্বর আছে সূত্র, সবগুলা সূত্র সহকারে, বুঝছো? এখন দেখো ভাইয়ের সাথে, ভাই কিতা সূত্রগুলা দেখাইবো, ঠিক আছে? এখন আসো, ভাইয়ের সাথে সময় দাও তোমরা, সকল সূত্র, ভাই সকল সূত্র লিখিয়া সুন্দর টিকে এটা লিখে দিও, সকল সূত্র, এই সূত্র এটা ভালো করে তোমরা মুখস্থ করবা, ঠিক আছে ভাই? সবগুলো সূত্র একসাথে লিখে দিব, এতক্ষণ কিন্তু সূত্র এগুলা লিখছিলাম না। দেখো, 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। আর এটা দেখো, এটা হলো ফোকাস, আচ্ছা আমি পরে দেখাইলাম। তারপর হলো ফোকাস, এফ ইকুয়াল কিতা? সি বাই অথবা আর বাই টু, অথবা সি বাই টু, তো কিতা? সি বাই টু, বুঝছো? আর আরেকটা গেলা বিবর্তন, আরেকটা কিতা? বিবর্তন, এম ইকুয়াল মডুলাস এল প্রাইম বাই এল। আর আরেকটা আছে কিতা? এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ, বুঝছো? এগুলাই সূত্র, এই সূত্র। এখন আমি এফ থেকে বুঝাই বা এখানে, এফ মানে ফোকাস বিন্দুর দূরত্ব, ফোকাস বিন্দুর দূরত্ব, ফোকাস বিন্দুর দূরত্ব। ইউ মানে কি? তার লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্য বস্তুর দূরত্ব। বি মানে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের
দূরত্ব, ঠিক আছে? এম মানে কিতা? বিবর্ধন, বিবর্ধন। এল প্রাইম মানে কিতা? প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের কি উচ্চতা, বুঝছো? এল মানে কিতা? লক্ষ্য বস্তুর উচ্চতা, লক্ষ্য বস্তুর উচ্চতা। দেখো এটা কিন্তু দূরত্ব, এগুলা এগুলা কিন্তু উচ্চতা, ঠিক আছে ভাই? সবগুলা দেখাচ্ছি সূত্র, ঠিক আছে? এখন আসো, এম এর কিছু মান আছে। এম মডুলাস যদি একের চেয়ে বড় হয় তাহলে প্রতিবিম্ব বিবর্ধিত, প্রতিবিম্ব বিবর্তিত, প্রতিবিম্ব বিবর্ধিত, বিবর্ধিত, প্রতিবিম্ব কিতা? বিবর্ধিত, বুঝছো? অথবা এটা কিতা? প্রতিবিম্ব বিবর্তিত প্লাস এটা কিতা? অবতল দর্পণ, দর্পণটি অবতল, দর্পণটি অবতল, অব অবতল, ঠিক আছে? দর্পণটি কি? অবতল। দেখো, আবার এম, এম কিতা? যদি একের সমান হয়, প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর উচ্চতা সমান, প্রতিবিম্ব, প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তুর উচ্চতা এবং কিতা? প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তু কিতা? প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তুর উচ্চতা সমান, লক্ষ্য বস্তুর উচ্চতা সমান, উচ্চতা সমান, বুঝছো? আবার এম দেখো, এম যদি একের ছোট হয়, প্রতিবিম্ব কর্বিত, প্রতিবিম্ব কি? প্রতিবিম্ব কর্বিত, বুঝছো? আবার আসো, এমটা শিখেছে না? এখন আসো, এম যদি মাইনাস হয় তার মানে কি? তা প্রতিবিম্ব উল্টো, প্রতিবিম্ব উল্টো, উল্টো, ঠিক আছে? আর এম যদি কি? তা প্লাস হয়, প্রতিবিম্ব সোজা, প্রতিবিম্ব সোজা, বুঝাইতে পারছি? এম যদি মাইনাস হয় প্রতিবিম্ব উল্টো, এম যদি প্লাস হয় প্রতিবিম্ব কি? তা সোজা। আরো আছে, এদিক দিয়ে আরো লিখে রাখো, এগুলো জেনে রাখো। বি যদি মাইনাস হয়, প্রতিবিম্ব অবাস্তব, প্রতিবিম্ব অবাস্তব, প্রতিবিম্ব অবাস্তব, অবাস্তব, বুঝছো? আবার বি যদি প্লাস হয়, প্রতিবিম্ব বাস্তব, প্রতি প্রতিবিম্ব কি? বাস্তব, বুঝাইতে পারছি? আর এফ যদি মাইনাস হয় তাহলে দর্পণ কিটা? উত্তল দর্পণ, দর্পণটি উত্তল দর্পণ, দর্পণটি উত্তল। আবার এফ যদি প্লাস হয়, দর্পণটি অবতল, দর্পণটি অবতল। দেখো, আর কোন ইনফরমেশন? এম বি যদি মাইনাস হয় প্রতিবিম্ব অবাস্তব, আর বি যদি প্লাস হয় প্রতিবিম্ব বাস্তব। এফ যদি মাইনাস হয় দর্পণটি উত্তল, এফ যদি প্লাস হয় দর্পণটি কিটা? অবতল। এখন আসো, এগুলা দিকে সবগুলো দিলাম, আরো আছে। এই সূত্রগুলা শর্টকাট আছে, বুঝছো? এই সূত্রগুলা শর্টকাট। দেখো, এফ এর শর্টকাট হইলো 1/u প্লাস 1/b ইনভার্স 1, বুঝছো? আবার যদি শুধু বি বার করতে চাও, প্রতিবিম্ব উচ্চতা, তাহলে কিটা? ইউ এফ, ইউ মাইনাস এফ, বুঝছো? আর যদি বি বার করতে চাও শুধু ইউ, ইউ সূত্র কিটা? বি এফ, বি মাইনাস এফ, বুঝাইতে পারছি? আর যদি কোনো কিছু থাকে এই সূত্র একটা আলাদা লিখে রাখবা তার মধ্যে, মানে এমসিকিউ এর মধ্যে শর্টকাট ব্যবহার করবা, বুঝাইতে পারছি? আর এগুলা তো সূত্র সবগুলা দেখাইছি ভাইয়া, বিবর্তনের সূত্র প্লাস এগুলো। এখন হলো দর্পণের ব্যবহার, শেষ। লাস্ট টপিক, 2 মিনিট, জাস্ট 2 মিনিট একসাথে দেখো, 2 মিনিটে পুরো টাকা বার দিলাম। এখন হলো দর্পণের ব্যবহার। দর্পণ, উত্তর দর্পণ আর অবতল দর্পণ, ভাই কিন্তু আশা করি মনে হয় সবগুলা, কোনো কিছু স্কিপ করছি না, ঠিক আছে? এতটুকুর বাইরে আর কোনো কিছু নাই। এখন যেটা, এটা হলো দর্পণের ব্যবহার। এখন হলো সমতল দর্পণটা কি দেখি আমরা? আয়না দেখি, নিজের চেহারা দেখি, তারপরে বিভিন্ন জায়গা কি তার মানুষের চেহারা দেখি, অনেক কিছু। অবতল দর্পণ বলতে সমতল দর্পণ তো সবই বুঝি, ঠিক আছে, তাই না? আর দর্পণ মূলত অবতল দর্পণ আর উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? দেখো, অবতল দর্পণ থাকে কোথায়? এভাবে থাকে। অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয়? দেখো, দন্ত চিকিৎসার মধ্যে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে তোমার দন্ত পরীক্ষার দন্ত কি দাঁতের ডাক্তার যারা, তারা অবতল দর্পণ ব্যবহার করে। তারপরে রাডার আছে, রাডারের মধ্যে অবতল দর্পণ ব্যবহার করে। মানে ডিস আছে, ডিসের মধ্যে কিটা? অবতল দর্পণ ব্যবহার করে থাকে, ঠিক আছে? অবতল দর্পণ। এরপরে আর উত্তল দর্পণ কোথায় ব্যবহার করে? গাড়ির যে লুকিং গ্লাস, বুঝছো? গাড়ি যে মানুষের চেহারা দেখে তখন কি করে? উত্তল দর্পণ ব্যবহার করে থাকে, তাই না? তারপরে এই যে বিয়ে বাড়িতে ভিউ বাড়ি হিসেবে কি দর্পণ ব্যবহার করে? উত্তল দর্পণ। তারপর উত্তল দর্পণ আর কোথায় কোথায় ব্যবহার করা হয়?
এরপরে প্রায় তোমার এই যে শপিং সেন্টারে যে ভিউ হিসাবে দেখে তখন কি উত্তল দর্পণ ব্যবহার করে। সবসময় গাড়ির মধ্যে লুকিং গ্লাস হিসাবে কি উত্তল দর্পণ, কারণ উত্তল দর্পণ সর্বদা খর্বিত দেখায় প্রতিবিম্ব, যার কারণে অনেক কিছু দেখা যায়, বুঝছো। আর অবতল দর্পণ কিতা অনেক বড় দেখা যায়, যার কারণে দাঁতের ডাক্তাররা কিতা অবতল দর্পণ দিয়া ভিতরে অনেক ছোট জিনিসে অনেক বড় করে দেখতে পারে, ঠিক আছে। তারপর আমরা সেলুনে যে ব্যবহার করি, এটা কি দর্পণ ব্যবহার করে, সেলুনে যে এটা কিতা অবতল দর্পণ, তাই না। অবতল দর্পণ দিয়ে কিতা সেলুনে চেহারা দেখে, ঠিক আছে। এতটুকুই। আর ভাইয়া বলছে আর হলো সমতল দর্পণ, আর কিছু ব্যবহার আছে, যে পাহাড়ের যে বাঘ, যে একটা পাহাড়, যেমন পাহাড় না, পাহাড়ি রাস্তার মধ্যে তখন যে চলাচল করবা, তখন এই দিকটার মানুষ তো এই দিকটা দেখা লাগে, এই দিকটার মানুষ তখন কিটা এখান থেকে এখানে একটা আয়না ব্যবহার করা, এটা কিটা 45 ডিগ্রি, এটা সমতুল তখন কিটা 45 ডিগ্রি, বুঝছো। এটা পরীক্ষাতে আসতে পারে। এদিকের মানুষ যদি এদিকটা আসতে পারে, তাহলে কিটা এই আয়নার মধ্যে এদিকের মানুষ দেখে, আর এদিকের নাইলে তো দৈনিক অ্যাক্সিডেন্ট নিব। পাহাড়ের অনেক তো আঁকা বাঁকা রাস্তা, তাই না। এদিকের মানুষ যখন আসবে তখন এই আয়নার মধ্যে ওদেরকে দেখবে, আর ওরা যখন যাবে তখন ওদেরকে ওই আয়নার মধ্যে দেখবে। এই আয়নাটা থেকে 45 ডিগ্রি গুলো, এটা কিটা সমতল দর্পণ। তারপরে তোমরা দেখছো না, ওই যে তোমার টেলিস্কোপের মধ্যে ওই যে টেলিস্কোপ তো তোমরা অনেকে ছিল, ওই যে টেলিস্কোপ যে থাকে এমন, বুঝছো, ওই যে এমন থাকে, টেলিস্কোপ এমন থাকে। অর্থাৎ অনেক জিতে ওই যে সৈন্যরা এখানে থেকে 45 ডিগ্রি একটা আয়না, বুঝছো, এখানে থেকে কিতা একটা আয়না, যার কারণে এদিকে না প্রতিফলন হয়, এদিকটা প্রতিফলন হয়, যার কারণে এদিকটা মানুষ দেখতে পারে, বুঝছো। এই টেলিস্কোপের মাধ্যমে অর্থাৎ সৈন্যরা যে ওই যে অনেক সময় যুদ্ধের সময় কিতা মাথা উঁচু বলে কিতা গুলি করে বাইরে লাগবে, যার কারণে এই টেলিস্কোপের মাধ্যমে কিতা নিচ থেকে মানুষ উপরে মানুষ দেখে। এরপরে সাবমেরিন যুদ্ধ করে, যুদ্ধ করার সময় টেলিস্কোপ দেখতে পারে, অন্য একটা শত্রুর জাহাজ কিতা পারে এই টেলিস্কোপটা দেখে। তারপর অনেক সময় খেলার সময় দেখো অনেকে নিচে থাকে, যার কারণে খেলা দেখতে পারে না, যার কারণে এই টেলিস্কোপটা কি করে মানুষ খেলা দেখতে পারে, ঠিক আছে। এটা কত ডিগ্রি থেকে 45 ডিগ্রি গেলে। আশা করি ভাইয়া যা কিছু আছে সবকিছু দেখাইছি, এটা তোমরা দেখবা, স্ক্রিনশট রাখিয়ে দিবা এটা। আর দেখা হবে কোনো নেক্সট ক্লাসে। আর ভালো থাকো, আর বেশি বেশি লাইক শেয়ার করো। ওকে, আল্লাহ হাফেজ।